আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর শিউলি বেগম বলছি। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এখন সার্ভাইকাল ক্যান্সার আমার আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। আজকে আমরা যে টপিকস নিয়ে পড়াবো সেটা আলোচনা করব, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার কি? সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে আমাদের যে ফিমেল জেনিটাল অর্গান, সেই ফিমেল জেনিটাল অর্গান যেটা একটা আছে সেটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের লোয়ার পোর্শনটাকে সার্ভিক্স বলে। এটা লেন্থ কতটুকু? 2.5 সেন্টিমিটার। যখন এই সার্ভিক্সে abnormal cell growth occurs, it's called the cervical cancer. So cervix is a part of the uterus and its length is only 2.5 centimeters. অনেক সময় পরীক্ষার সময় কিন্তু জিজ্ঞেস করা হয় যে সার্ভিক্সের লেন্থ কত। আমরা অনেক সময় অনেক সহজ জিনিসও ভুলে যাই। সার্ভিক্সের লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। যখন কোনো অ্যাবনর্মালিটি হয় তখন এটাকে সার্ভিক্যাল ক্যান্সার বলা হয়ে থাকে। আচ্ছা, এখন সার্ভাইকাল ক্যান্সার এটা যদি আমরা বলি যে এটা কী কী টাইপের হতে পারে। সার্ভাইকাল ক্যান্সার সাধারণত কমন যেটা সেটা হচ্ছে 80 to 85% হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। আর তারপরে কোনটা হচ্ছে? তারপরে হচ্ছে 10 to 15% অ্যাডেনোকার্সিনোমা, দেন মিক্স। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে কমন টাইপ কোনটা, তাহলে বলতে হবে যে স্কোমাস সেল কার্সিনোমা ইজ দ্য কমনেস্ট সার্ভাইকাল কার্সিনোমা। কেন? কারণ হচ্ছে সার্ভিক্সে যে একটু সার্ভিক্স এবং এন্ডোসার্ভিক্স, তাই তো? একটু সার্ভিক্সটা হচ্ছে স্কোমাস সেল এপিথেলিয়াম দিয়ে কাভারিং থাকে। সো কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। এখন টাইপটা জানার পরে হচ্ছে তাহলে হচ্ছে আমরা যদি সার্ভাইকাল ক্যান্সার বলা হয় তাকে এটা হচ্ছে মোস্ট কমন ক্যান্সার না আমাদের দেশের জন্য। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেল। এবং তাহলে ফার্স্ট ওয়ানটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। এবং প্রতি বছর যদি একটা ডাটা নেওয়া হয়, প্রতি বছর 12,000 মহিলা জরায়ুমুখের বা সার্ভাইকাল ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিন গড়ে 18 জন নারী মারা যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে বছরে 6,500-এর উপরে কিন্তু এই ফিমেল নারীরা মৃত্যুবরণ করছে এই সার্ভাইকাল ক্যান্সারে। তাহলে স্প্রেডটা কিভাবে হচ্ছে? মোড অফ স্প্রেড যেটা সেটা হচ্ছে মেইনলি এটা লিমফেটিক স্প্রেড হচ্ছে। লিমফেটিক স্প্রেড হয়ে কোথায় কোথায় যেতে পারছে? আশেপাশে কি থাকে? সোজা আমি হিসাব করব কি যে আমার ইউটেরাসের চারপাশে কি থাকে? প্যারামিটার। তো প্যারামিটারিয়াল লিফ নোড, তার সাথে কি থাকে? অপটিরেটর। তারপরে কি থাকবে? ইন্টারনাল, এক্সটার্নাল ইলিয়াক লিম্ফ নোড অ্যান্ড কমন ইলিয়াক লিম্ফ নোড। ঠিক আছে? আর কি কি যেতে পারে? হেমাটোজেনাস যেতে পারে, ব্লাড বর্ন হতে পারে, অথবা ডিরেক্ট এক্সটেনশন হতে পারে। তাহলে স্প্রেডিংটা হচ্ছে লিমফেটিক স্প্রেডিং, হেমাটোজেনাস বা ব্লাড বর্ন দিয়ে যেতে যাচ্ছে, অথবা ডিরেক্ট। দিস ওয়ে, তিনটা ওয়েতে এটা স্প্রেড করছে। এখন সার্ভাইকাল ক্যান্সার কাদের হচ্ছে এবং এই এজটা কি? সাধারণত এটা মাল্টিপ্যারাসোমেনদের হচ্ছে। পিক এজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 35 ইয়ার্স আর একটা হচ্ছে 50 to 55 ইয়ার্স। দ্যাট মিনস হচ্ছে পোস্ট মেনোপোজাল লেডিদেরও কিন্তু একটা হওয়ার চান্স থাকে এবং এটা মাল্টিপ্যারাস পেশেন্টদের হয়ে যাচ্ছে। কি কি সিমটম নিয়ে আসে? পরীক্ষাতে যখন তোমাদের কেস দেয়া হবে তো আমি সিমটমটা আগে বলে নিই, পরে ওগুলো বলছি। সিমটম কি কি নিয়ে আসে তোমরাও খুব ভালো করে জানো সিমটম কি। জাস্ট আমি 3টা সিমটমের কথা মনে রাখবো। 1 নম্বর সিমটম হচ্ছে ইরেগুলার পিরিয়ড, ইরেগুলার মেনস্ট্রুয়েশন। কীরকম হতে পারে? অনেক বেশি ফ্লো হতে পারে, মানে একবার হলো, আবার 2টা মেনস্ট্রুয়েশনের মাঝখানে ব্লিডিংটা হতে পারে, অল্প হতে পারে, বেশি হতে পারে, ঘন ঘন হতে পারে। দ্যাট মিনস হচ্ছে কোনো সাইক্লিক্যাল ব্লিডিং না, এটা ইরেগুলার পিরিয়ড।
দুই নাম্বার কি হচ্ছে, দুই নাম্বার হচ্ছে এই ইরেগুলার পিরিয়ডের সাথে একটা জিনিস হচ্ছে যে পোস্ট মেনোপোজাল লেডি যদি আমার কাছে আসে যে এটা ব্লিডিং নিয়ে, তখন কিন্তু আমরা সার্ভিক্যাল ক্যান্সারটা একটা ডিজিতে রাখবো। কিন্তু পোস্ট মেনোপোজাল লেডি যদি ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে আসে, পোস্ট মেনোপোজাল ব্লিডিং নিয়ে আসে, মাথায় প্রথম যেটা রাখবো সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। বাট সার্ভাইকাল কার্সিনোমাও কিন্তু পোস্ট মেনোপোজাল লেডিদের জন্য ভেরি কমন। থার্ড ওয়ানটা কি, পোস্ট কয়টাল ব্লিডিং, এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্ট কয়টাল বলবে পেশেন্ট এসে যে সহবাসের পর তার ব্লিডিং হচ্ছে। আরেকটা কি হচ্ছে, ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ। পেশেন্টরা তো তোমাকে ভয় বলতে পারবে না, পেশেন্ট এসে অনেক সময় বলে কি যে ডিসচার্জটা সাদা স্রাব যাচ্ছে, সেটা হচ্ছে চাল ধোয়া পানির মতো। তাহলে একটা পেশেন্ট যদি তোমাকে পরীক্ষার হলে দেয় যে এটা সিএস সার্ভিস, তাহলে তোমাকে এই 3টা বা 4টা যে কোনো একটা হচ্ছে তোমার মানে সিমটম থাকতে পারে। সাথে কি থাকতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ডিসপেরোনিয়া, ইন্টারকোর্সের পরে পেইন হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, এগুলো নিয়ে আসতেছে। আর কি থাকতে পারে, ক্ষুধামন্দা, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস। আর যা যা কার্সিনোমাতে যে যে জেনারেল সিমটমগুলো থাকে সেখানেও তোমাকে এই সিমটমগুলোই থাকবে। আচ্ছা, এখন একটা পেশেন্ট যদি আমার কাছে এইটা নিয়ে আসে, তাহলে আমাকে তাকে তো ইনভেস্টিগেশন মানে তাকে এক্সামিনেশন করতে হবে। তাহলে সিমটম যদি এটা হয় তাহলে আমি সাইনে কি পাবো? সাধারণত সাইন যখন আমরা এক্সামিন করতে যাই, অবশ্যই আমি পারভেজানাল এক্সামিনেশন করব, আগে জেনারেল এক্সামিনেশন করব, তারপর পারভেজানাল এক্সামিনেশন করব। সে পারভেজানাল এক্সামিনেশন যদি আমি করতে চাই, তাহলে আমরা কি করি, পারভেজানাল এক্সামিনেশনে 2টা পোর্শন, আগেও আমরা এই কথাটা বলেছি যে দেখা এবং ফিল করা। তাহলে দেখব কি দিয়ে, দেখব হচ্ছে আমি কাসকোস ভ্যাজানাল স্পেকুলাম। আমি যদি পরীক্ষায় থাকি তাহলে আমি অবশ্যই জিজ্ঞেস করবো, তুমি যে দেখলা পারস্পেকুলাম এক্সামিনেশন করলা, কোন স্পেকুলামটা তুমি ইউজ করলা? তুমি বলবে ম্যাডাম আমি কাসকোস ভ্যাজানাল স্পেকুলামটা ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, কি আর যদি তুমি ওখানে কি দেখতে পারো, একটা গ্রোথ দেখতে পারো। তো গ্রোথটা কিরকম হতে পারে? এটা এক্সোফাইটিক হতে পারে, কলিফ্লাওয়ার লাইক হতে পারে, মানে ফুলকপির মতো থোকা 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 গ্রোথ হতে পারে, অথবা এটা ইনফিল্ট্রেটিভ মানে ভিতরের দিকে মনে হচ্ছে, ইন্টারনাল অসের ভিতরের দিকে চলে যাচ্ছে গ্রোথটা, অথবা আলসারেটিভ, একটু আলসারের মতো রয়ে গেছে। এটা তুমি চোখে দেখলা, দ্যাট মিনস হচ্ছে তুমি পারস্পেকুলাম এক্সামিনেশন করলা। নাও তাহলে কি করতে হবে, এখন তোমাকে পারভেজাইনাল এক্সামিনেশন করতে হবে। তো পারভেজাইনাল এক্সামিনেশন করলে আমি কি পাবো, সার্ভিক্সটা হার্ড ইন কনসিস্টেন্সি, ফ্রায়াবল, ফিক্স, ব্লিডস অন টাচ। এই 4টা হার্ড, ফিক্স, ফ্রায়াবল, ব্লিডস অন টাচ, আমার মনে হয় এভরি অল্টারনেট স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয়, পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় কেসের মধ্যে, অথবা তুমি যদি টেবিল ভাইভাতে যদি যাও তখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে কার্ডিনাল সাইন অফ দ্য সিএস সার্ভিক্স কি। নট অনলি দ্যাট, এটা কিন্তু রিটেন এক্সামেও আসে, কার্ডিনাল সাইন অফ সার্ভাইকাল কার্সিনোমা, হার্ড, ফিক্স, ফ্রায়াবল, ব্লিডস অন টাচ। তোমার মনে হচ্ছে ম্যাডাম কেন এই কথা একবার বারবার বলতেছে, এটা তো খুবই সহজ, কিন্তু এই সহজ কথাটাই পরীক্ষার সময় মনে থাকে না, ভুলে যায়। কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বা সিএস সার্ভিক্সের কেস পড়বে, অথবা কোনো হচ্ছে টেবিলে তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি এটা পারবে না, তাহলে তো হবে না। তার মানে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কার্ডিনাল সাইন অফ সিএস সার্ভিক্স জানতেই হবে। আচ্ছা, পারস্পেকুলাম এক্সামিনেশন করলাম, পারভেজানাল এক্সামিনেশন করলাম, একটি টাইম যখন আমরা পিভি করলাম সেই সাথে আমরা রেক্টাল এক্সামিনেশনটাও করে নিলাম। ঠিক আছে, আমার কাছে মনে হলো পারস্পেকুলাম দিয়ে দেখলাম যে আমার একটা গ্রোথ আছে অথবা আলসার আছে, তাহলে আমার মনে হচ্ছে যে এটা সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। আমাকে ক্যান্সার হয়েছে কি হয়েছে না সেটার জন্য আমাকে কনফার্ম করার জন্য কি করতে হবে, বায়োপসি করতে হবে। আমরা সাধারণত কলপোস্কোপি ডিরেক্টেড বায়োপসিটাই করে থাকি। বায়োপসি করার সময় আমরা কি করি, এখানে আরেকটা কথা আছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সরাসরি যে তুমি এখন কি করতে চাও কনফার্মেশনের জন্য, ম্যাডাম আমি সার্ভাইকাল বায়োপসি করব, ওকে ফাইন, আর কি করতে চাও, আমি এটা হচ্ছে সহজ যেটা ভালো উত্তর সেটা হচ্ছে এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, স্টেজিং করব। কীরকম সেটা স্টেজিংটা, আমি একটা বায়োপসি করে নিব,
এবং সাথে আর কি কি এইডেড হিসাবে আমি ইউজ করবো এখানে, সেখানে হচ্ছে মানে স্টেজিংটা মানে হচ্ছে কতটুকু এটা স্প্রেড হলো সেটা আমি কীভাবে দেখতে পাবো, বায়োপসি দেখতে। এবং এইডেড কিছু জিনিস থাকে, যেমন সার্ভাইকাল যদি ক্যান্সার হয় তাহলে আমার হচ্ছে ব্লাডারে যেতে পারে, তাহলে সিস্টোস্কোপি করে নিব। এটা রেকটামে যেতে পারে, প্রোক্টোস্কোপি করব। অথবা যেহেতু এটা ব্লাডারের সাথে ইউরেটার কানেক্টেড, সো ইউরেটারও প্রবলেম হতে পারে, সো আমি আইভিও করে নিতে পারবো। আর কি করব, আমরা চেস্ট এক্সরে করব, পিএভিউ, টু সি দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ অর এনি মেটাস্টেসিস। ওকে, তার মানে এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া ফর স্টেজিং পারপাস। ওকে, যদি আমি বলি যে না শুধু তুমি আর কি করতে চাচ্ছ, আমি কনফার্মেশন ফর বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজি। বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি দিয়ে আমরা এটা কনফার্ম হলাম আপাতত। ঠিক আছে, কনফার্ম যখন হলাম তারপরে হচ্ছে নেক্সট যেটা আসলো যে তুমি এটা বললা যে এটা তোমার সিএস সার্ভিক্স, তুমি বায়োপসি করে দেখলা এটা সিএস সার্ভিক্স। তাহলে এখন যেটা কোশ্চেন আসলো যে এটা এটা কারণটা কি, কি কারণে তোমার সিএস সার্ভিক্স হচ্ছে। মেইনলি কথা যেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ দ্য কজেটিভ এজেন্ট অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে মানে মোর দ্যান 90% কেসে এটা হচ্ছে দায়ী এই ক্যান্সারটা তৈরি করার জন্য। এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলো স্টেইন আছে, সবাই কিন্তু ক্যান্সার করবে না। কিছু হাই রিক্স আছে, কিছু মডারেট রিক্স আছে, কিছু লো রিক্স আছে। এই হাই রিক্স যদি আমি বলি তাহলে 16, 18, 31, 33, 45 সবচেয়ে বেশি কমন কোনটাতে পাওয়া যায়? মোর দেন 75% ক্ষেত্রে হচ্ছে তোমার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 অ্যান্ড 18 পাওয়া যায়, আর বাকি 13 এবং 45 পাওয়া যায় 10% কেসে। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে এখন কোয়েশ্চেন হলো যে তাহলে সবার কেন হিউম্যান প্যাপিলোমা? নেক্সট টাইম আমি জিজ্ঞেস করবো, তুমি বললা যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেকশন হচ্ছে। আমরা জানি যে একটা মহিলা তার ম্যারিড টাইমে হচ্ছে মোর দ্যান 90% ওমেন আর ইনফেক্টেড বাই দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিউরিং হার লাইফ টাইম। তাহলে কেন হচ্ছে না? সবাই তো ইনফেক্টেড হচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে ইনফেকশন হওয়ার জন্য যেটা হলো যে নর্মালি বডির যে সহজাত ইমিউনিটি সিস্টেম, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা হচ্ছে এই ক্যান্সার মানে ভাইরাসটাকে বসতে দেয় না। সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সেলগুলো ইনফেক্টেড হলে কিছুদিন পরে অটোমেটিক এটা রিভার্ট ব্যাক হয়ে যায়। 18 মাসের মধ্যে এটা রিভার্ট ব্যাক হয়ে যায় এবং নর্মাল চলে আসে সেলগুলা। কোনো কারণে যদি এই ইনফেক্টেড সেলগুলা নর্মাল সেলে না আসতে পারে, প্রোগ্রেস হয়, তখন তোমার কার্সিনোমা হয়। আদার কি কি ফ্যাক্টরস কাজ করে রিস্ক ফ্যাক্টর হিসেবে? আর্লি ম্যারেজ, আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, মাল্টিপল প্রেগনেন্সি, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, তারপরে হচ্ছে আরও যেটা হলো স্মোকিং, ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপরে আদার যে ইনফেকশনগুলো যেমন এসটিডি, যেমন এইচআইভি, ক্ল্যামাইডিয়া, ঠিক আছে, এগুলোর জন্য হতে পারে। এবং কোনো পেশেন্ট যদি পার্সন হুজ প্রিভিয়াস ওয়াইফ ডাইড অফ সার্ভাইকাল ক্যান্সার। নেক্সট আমি বলবো যে তুমি আমাকে বললা যে সার্ভাইকাল ক্যান্সার ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পেলে হতে পারে। ইয়েস, হতে পারে। মোর দ্যান যদি কেউ 10 বছরের বেশি ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা খায় তাহলে তাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি, 4 টাইমস বেশি। কেন? কারণ হচ্ছে এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে সেলুলার যে চেঞ্জ হয়, সেই চেঞ্জটা করে কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা যখন আক্রান্ত হয় সেলটা, সেটাকে আর রিভার্ট ব্যাক করতে প্রিভেন্ট করে। দ্যাট মিনস হচ্ছে ওইটা তখন ফেভারেবল কন্ডিশন হিসেবে কাজ করে। আচ্ছা, স্মোকিং কিভাবে কাজ করে? বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ স্মোকিং দুটোই হচ্ছে তোমার সিএস সার্ভিক্সের রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিভাবে? এটাও কিন্তু সেলুলার চেঞ্জ করে। যখনই সেলুলার চেঞ্জ করে ফেলে তখনই ইনফেক্টেড হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেক্টেড সেলটা এটা আর নর্মাল সেলে চলে যেতে পারে না এবং এটা আস্তে আস্তে কার্সিনোজেনে পরিণত হয়। আচ্ছা, এখন আমরা রিস্ক ফ্যাক্টর নিয়ে জানলাম। তাহলে এখন প্রিভেনশন কি?
প্রিভেনশন পরীক্ষা হলে যেটা বলবে যে পরীক্ষার হলে অবশ্যই তোমাকে কার্ডিনাল সাইন জিজ্ঞেস করবে, রিস্ক ফ্যাক্টরগুলো কি কি সেটা জিজ্ঞেস করবে। নাও আসবে প্রিভেনশন, যে তোমার একটা পেশেন্টের মনে হচ্ছে যে সিএস সার্ভিক্স হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তুমি এটাকে প্রিভেন্ট কিভাবে করতে পারতো, তোমার কি কোনো অপশন আছে? আছে। প্রিভেনশন করার জন্য আমার হচ্ছে দুইটা অংশ, এক নাম্বার হচ্ছে প্রাইমারি প্রিভেনশন অ্যান্ড অ্যানাদার অ্যান্সার হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। দুইটা প্রিভেনশন, এভাবেই অ্যান্সারটা বলতে হবে যে ম্যাডাম প্রিভেনশন দুইটা ওয়েতে করা যাবে, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনটা কি? হেলথ যে কি বলে এটাকে, যে ফ্যাসিলিটি, যেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরসগুলো আছে সেই রিস্ক ফ্যাক্টরসগুলো অ্যাভয়েড করা। দ্যাট মিনস হচ্ছে অ্যাভয়েডেন্স অফ আর্লি ম্যারেজ, অ্যাভয়েডেন্স অফ আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, অ্যালকোহল, ওসিপি অ্যাভয়েডেন্স করতে হবে না, কিন্তু ওসিপি খেলে যেটা করতে হবে মাঝে মাঝে এটাকে চেক আপ করতে হবে, পার্সোনাল হাইজেনিটিটা মেনটেন করতে হবে, এইটা হচ্ছে ক্রিয়েট অ্যাওয়ারনেস এবং হেলদি লাইফ লিড করতে হবে, নাম্বার ওয়ান। দুই নাম্বার হচ্ছে প্রাইমারি প্রিভেনশন ভ্যাকসিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশন। শুধুমাত্র ভ্যাকসিনেশনের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভাইকাল কার্সিনোমা আস্তে আস্তে কমে নিয়ে আসতেছে। এখন কি ভ্যাকসিনটা আমরা ইউজ করি? আমাদের দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, একটা হচ্ছে সার্ভারিক্স, যেটা হচ্ছে এইচপিভি ডিএনএ ভাইরাস 16 অ্যান্ড 18 এর এগেনস্টে কাজ করে, আর অ্যানাদার হলো গার্ডাসিল, এটা কাজ করে ও দুটোর সাথে 6-11, যেগুলো হচ্ছে অ্যানোজেনিটাল ওয়ার্ড করে, সাথে 16 অ্যান্ড 18। সো আমি সার্ভারিক্স দিতে পারি অথবা গার্ডাসিল দিতে পারি। যদি আমি কাকে দিব আমি কোয়েশ্চেন করব, বা নেক্সট কোয়েশ্চেন আছে তুমি কাদেরকে দিবা। টার্গেটেড গ্রুপ হচ্ছে 9 থেকে 20 বছর বা 26 বছর বলতে পারো, কিন্তু আমাদের দেশে বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে 45 ইয়ার্স পর্যন্ত বলা হয় যে এটা সার্ভাইকাল ভ্যাকসিন দিতে হবে, বাট ইটস ম্যান্ডেটরি টু ইউজ বিফোর দ্য সেক্সুয়াল এক্সপোজার। সেক্সুয়াল এক্সপোজারের আগে যদি তুমি দাও তাহলে হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা, এটা সার্ভাইকাল ভ্যাকসিন সার্ভাইকাল কার্সিনোমা মোর দেন 90% কেসে এটা হচ্ছে অ্যাভয়েড করে, প্রিভেন্ট করে। সো ভ্যাকসিনেশন ইজ দ্য মাস্ট। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন কিন্তু ইদানিং জিজ্ঞেস করে, আচ্ছা ছেলেদের কি কোনো এই ভ্যাকসিন দেওয়ার দরকার আছে? ছেলেদেরও কিন্তু এখন রিকমেন্ড করা হয় যে এই ভ্যাকসিনগুলো দিতে, কারণ ছেলেদের যে পেনাইল ক্যান্সার, পেনিসে ক্যান্সার, তারপর অ্যানোজেনিটাল যে ওয়ার্ডস, এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা এই ভ্যাকসিনগুলো সেম শিডিউলে দিয়ে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আর সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে? জাস্ট স্ক্রিনিং প্রসিডিউর তোমাকে জানতেই হবে। স্ক্রিনিং কি কি আছে? ভায়া, পেপস, কলপোস্কোপি অ্যান্ড এইচপিভি ডিএনএ টেস্ট, এই চারটা কথা লিখলেই যথেষ্ট, আর কোনো দরকার নাই। ভায়া কি দিয়ে করি? ভিজুয়াল ইন্সপেকশন উইথ 5% অ্যাসিটিক অ্যাসিড, এটা যে কেউ করতে পারে, খুবই চিপ, একদমই টাইম কম লাগে, টেকনিক্যাল সাপোর্ট অতটা লাগে না। সো এটা খুবই ইজি, এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটা কিন্তু সমস্ত বাংলাদেশের সেই মেডিকেল কলেজ টারশিয়ারি লেভেল থেকে শুরু করে একদম হেলথ কেয়ার সেন্টার, উপজেলা সেন্টার, সব কিছুতেই কিন্তু এই ভায়াটাকে ফ্রি করে দিয়েছে। সো ভায়া আমাদের দেশে, নেক্সট কোয়েশ্চেন, আমাদের দেশের জন্য কোনটা ভালো? আমাদের দেশের জন্য হচ্ছে ভায়াটা হচ্ছে বেশি ফিজিবল, বিকজ এটা কস্টলি না, উইদাউট কস্ট একটা পেশেন্ট দিতে পারে। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা? প্যাপসমিয়ার প্লাস হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্ট। প্যাপসমিয়ার একটা সুবিধা হচ্ছে এটা সেন্সিটিভিটি বেশি, এটা স্পেসিফিসিটিটা বেশি, সবই ভালো, কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এখানে টেকনিক্যাল সাপোর্ট লাগে, প্লাস অ্যাক্টিভ মানে দক্ষ স্কিল পার্সন লাগে, এটা হচ্ছে মানে প্রসিডিউরটাকে কন্টিনিউ করার জন্য এবং রিপোর্টটা তৈরি করার জন্য। তারপরে কি হলো, সেটা হচ্ছে কলপোস্কোপি। কলপোস্কোপিটা কি? একটা ছোট মাইক্রোস্কোপের মাধ্যমে 6 to 11 বা 6 to 16 হাই লো পাওয়ার ফিল্ডের মাধ্যমে আমরা হচ্ছে এই সার্ভিক্সটাকে, জরায়ুটাকে দেখি যে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে অবশ্যই কলপোস্কোপি যদি পজিটিভ থাকে তাহলে আমি বায়োপসি করব। আমি কোয়েশ্চেন করব
আচ্ছা, তুমি কল্পোস্কোপি করলা, কল্পোস্কোপিতে তুমি কি দেখবা? জায়গাটাতে অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে জায়গাটা সাদা হলো কিনা, অ্যাসিডো হোয়াইট হলো কিনা, বা হয় নাই কিনা, মানে পজিটিভ অর নেগেটিভ। যদি দেখো অ্যাসিটিক হোয়াইট এরিয়া মানে সাদা হয়ে যাবে জায়গাটা, যদি পজিটিভ থাকে তাহলে তুমি কি করবা? ম্যাডাম আমি বায়োপসি করব। বায়োপসি করে কি করবা? ফলোড বাই হিস্টোপ্যাথোলজি। তাহলে কি সুবিধা হবে? ম্যাডাম উইদাউট বায়োপসি আমি কখনোই বলতে পারবো না এটা একটা ক্যান্সার। সো কল্পোস্কোপি করে যদি আমি অ্যাসিটো হোয়াইট এরিয়া পাই, আমি বায়োপসি করব। আরেকটা কি করতে পারি? আরেকটা যেটা আমি করতে পারি সেটা হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্ট। এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এইচপিভি ডিএনএ টেস্ট হচ্ছে। এইচপিভি ডিএনএ টেস্ট খুবই ভালো একটা টেস্ট। যদি প্যাপসমিয়ারের সাথে কেউ এইচপিভি ডিএনএ টেস্ট করে তাহলে মোটামুটি রিলায়েবল টেস্ট, যে আর এটা পজিটিভ অর নেগেটিভ। যদি পজিটিভ বলে পজিটিভ, যদি নেগেটিভ বলে নেগেটিভ। কিন্তু এইচপিভি ডিএনএ টেস্ট হচ্ছে একটা এক্সপেন্সিভ, তবে এটা সুবিধা হচ্ছে এটা বলে দেয় যে ওই যে এইচপিভি ভাইরাসটা 16, 18, 11 কোন টাইপ দিয়ে হচ্ছে ইনফেকশন, সেটা কিন্তু এইচপিভি ডিএনএ টেস্টের মাধ্যমে করা যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হবে স্ক্রিনিং টেস্ট। তো তুমি বললা, ঠিক আছে করো স্ক্রিনিং টেস্ট। কখন থেকে শুরু করবা স্ক্রিনিং টেস্ট? আমাদের দেশের জন্য আমরা 30 ইয়ার্স থেকে শুরু করে 3 বছর ইন্টারভেলে বলে, যে বাইরের কান্ট্রিতে 65, আমরা 60 পর্যন্ত করতে বলা হয়। তার মানে স্টার্ট করব হচ্ছে 30 ইয়ার্সে, কতদিন ইন্টারভেলে করব? 3 ইয়ার্স ইন্টারভেলে আমরা হচ্ছে 65 ইয়ার্স পর্যন্ত করতে হবে। এটা হচ্ছে আইডিয়াল রুল। কিন্তু আমি কিন্তু প্রথমেই বলে দিছি তোমাদের যে আর্লি ম্যারেজ, দ্যাট মিনস হচ্ছে বাল্যবিবাহ। কারো যদি 15 বছর বয়সে বিয়ে হয় অথবা 18 বছর বয়সে বিয়ে হয়, তাহলে সে কি করবে? 30 বছর তার অনেক দূর। তাহলে সেক্ষেত্রে করতে হবে বিয়ের 3 বছরের মাথা থেকে শুরু করতে হবে। যদি 15 বছর বয়সে কারো বিয়ে হয় তাহলে 18 বছর বয়স থেকে শুরু করবে। আর যদি কারো 18 বছর বয়সে বিয়ে হয় তাহলে 21 বছর বয়স থেকে সে স্ক্রিনিং টেস্ট করতে থাকবে। স্ক্রিনিং টেস্টের সুবিধাটা কি? স্ক্রিনিং টেস্টের সুবিধা হচ্ছে জরায়ুর ক্যান্সার মানে প্রি ইনভেসিভ অবস্থা, যেটা CIN 1, 2, 3 যেটাকে আমরা বলি সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিউপ্লাসিয়া, যেটা তখনও ক্যান্সারে রূপান্তরিত হয় নাই, এই জায়গাটা যদি আমরা ডায়াগনোসিস করতে পারি এবং সে অনুযায়ী যদি হচ্ছে আমি ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমার সার্ভাইকাল ক্যান্সারটা আর প্রোগ্রেস হচ্ছে না, এটা ওখানেই ঠিক হয়ে যাচ্ছে। সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিউপ্লাসিয়া 1, 2, 3, এই 1, 2, 3 মধ্যে এই 1 থেকে ক্যান্সার হয় মাত্র 1%, CIN 2 থেকে হয় 2.5%, অ্যান্ড CIN 3 থেকে হতে পারে 12%। তো যখন দেখা যাবে CIN 3 তখন বেশি বেশি কনসাস হতে হবে। আর যদি CIN 1 থাকে জাস্ট অবজারভেশন। CIN 2, 3 থাকলে আমাদের কিছু কিছু প্রসিডিউর আছে, যেমন হচ্ছে লোকাল অ্যাবলেটিভ প্রসিডিউর, ক্রায়োসার্জারি, তারপরে হচ্ছে কটারি, কোন বায়োপসি, লিপ অপারেশন, এগুলো দিয়ে আমরা প্রি ইনভেসিভ কার্সিনোমাটাকে প্রিভেন্ট করতে পারি। করে তাতে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারটা হচ্ছে না। তার মানে রিস্ক ফ্যাক্টরের সাথে সাথে আমরা হচ্ছে প্রিভেনশনটা শিখে পেলাম। ওকে, এখন তোমার সিএস সার্ভিক্সে কী কী কমপ্লিকেশন হতে পারে? সোজা কথা, প্রথম কথা ব্লিডিং, হেমোরেজ। হেমোরেজ অতিরিক্ত হলে কি হতে পারে? পেশেন্ট শকে যেতে পারে। আর কি হতে পারে হেমোরেজ থেকে? এছাড়া কি হতে পারে? আমার ইনফেকশন হতে পারে, ইউটিআই হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, রেক্টোভ্যাজানাল ফিস্টুলা হতে পারে। তারপরে হচ্ছে আর কি হতে পারে? ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা। ফিস্টুলা মানে কি? ফিস্টুলা হচ্ছে অ্যাবডোমাল কমিউনিকেশন। যখন ব্লাডার এবং ভ্যাজাইনার মধ্যে কমিউনিকেশন থাকে তখন সেটাকে বলা হয় ভেসিকো ভ্যাজানাল ফিস্টুলা। আর যখন রেকটামের সাথে হচ্ছে ভ্যাজানাল কমিউনিকেশন হয়ে যাবে তখন সেটাকে বলা হয় রেক্টোভ্যাজানাল ফিস্টুলা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে স্টেজিংগুলা। স্টেজিং সাধারণত 4টা, 1, 2, 3, 4। বইতে অনেক ভাগ 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 করে লেখা আছে, কোনো দরকার নেই। স্টেজ 1 কনফাইন্ড টু দ্য সার্ভিক্যাল ক্যান্সার, যেটা ক্যান্সার পোর্শনটা কনফাইন্ড টু দ্য সার্ভিক্স, আশেপাশে কোথাও যাবে না। স্টেজ 2টা কি? এটা সাইজ ছোট থাকতে পারে, বড় থাকবে, কিন্তু এটা শুধুমাত্র সার্ভিক্সের মধ্যে কনফাইন্ড থাকবে। স্টেজ 2টা কি? স্টেজ 2টা হচ্ছে
সার্ভিক্সের ক্যান্সারটা সার্ভিক্স থেকে একটু আশেপাশে সরে গেল, যেমন আপার ভ্যাজানাল ওয়ালে চলে গেল, ঠিক আছে, কিন্তু প্যারামেট্রিয়ামে গেল, কিন্তু এটা ল্যাটারাল পেলভিক ওয়ালে যাবে না। স্টেজ 3 কি? স্টেজ 3 হচ্ছে একদম লোয়ার ভ্যাজানাল ওয়াল পর্যন্ত যাবে, স্প্রেড হয়ে ল্যাটারাল পেলভিক ওয়ালে চলে যাবে। যখন ল্যাটারাল পেলভিক ওয়ালে চলে যাবে তখন ইউরেটারটা ইনভলভ হবে। এটা একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা যেতে পারে যে এই যে তুমি বললা স্টেজ 1, 2, 3, 4, আচ্ছা ইউরেটর ইনভলভ হয় কোন স্টেজে? স্ট্রেট কথা, ইউরেটর ইনভলভমেন্ট হচ্ছে স্টেজ 3-তে, যেহেতু এটা ল্যাটারাল ওয়ালে চলে যায়। আর আমরা জানি ইউট্রাসে সামনে ব্লাডার থাকে, পিছনে হচ্ছে রেকটাম থাকে, এবং দুই পাশে কি থাকে? ইউরেটার থাকে, ঠিক আছে। আর স্টেজ 4 কি? স্টেজ 4 হচ্ছে লোকাল এবং ডিস্টেন্ট মেটাস্টেসিস। সেই লোকাল এবং ডিস্টেন্স মেটাস্টেসিসটা কীরকম? লোকালি হচ্ছে তোমার সামনে যেটা হলো ব্লাডার, পিছনে রেকটাম, আর ডিস্টেন্স লাংয়ে যেতে পারে, বোনসে যেতে পারে, ঠিক আছে। তাহলে স্টেজিং হচ্ছে এভাবে শিখলেই হবে যে স্টেজ 1, 2, 3, 4 বেসিক। তুমি যদি ভিতরেটা পড়তে পারো, বলতে পারো, খুবই ভালো কথা, ভাগ ভাগ করে বলতে পারলে খুবই ভালো কথা, কিন্তু বেসিক কথা এটাই হচ্ছে 1, 2, 3, 4, যেটা হচ্ছে এখন এই 1, 2, 2 এর আবার হচ্ছে এখন আরেকটু কথা বলতে নেই, এই যে 1, 2, 3, 4, এই 1, 2 এর আবার প্রত্যেকটা কিন্তু এ বি করে দেওয়া আছে। এ বি করে দেওয়ার কি সুবিধা সেটা আমি পরে বলতেছি। তো কমপ্লিকেশন তো আমরা তখন বললাম, কমপ্লিকেশন হলো, আচ্ছা এখন আসতেছে হচ্ছে তোমার ট্রিটমেন্ট। তুমি ডায়াগনোসিস করে ফেললা, তুমি কনফার্ম করে ফেললা, তুমি রিলেটিভলি আগের যে ইনভেস্টিগেশনসগুলো আছে সবই তুমি করে ফেললা। এখন তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার ট্রিটমেন্ট কি। সার্ভাইকাল ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে যে 3টা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি অ্যান্ড মিক্সড, ঠিক আছে। এখন সার্জারিটা কি? সার্জারিটা কত স্টেজ, কত নম্বর স্টেজ পর্যন্ত দেওয়া যায়? স্টেজ 2A পর্যন্ত দেওয়া যায়। দ্যাট মিনস হচ্ছে প্যারামেট্রিয়াম যদি সার্ভিক্সে টিউমারটা সার্ভিক্সে থাকে কিন্তু ফর্নিক্সে যায় নাই, তাহলে স্টেজ 2A পর্যন্ত আমরা হচ্ছে কি দিয়ে থাকি? সার্জারি করে থাকি। খুবই ইম্পর্টেন্ট কথা। এটা কি সার্জারি বলা হয়ে থাকে? এটাকে ভার্দিমস হিস্টেক্টমি বলা হয়ে থাকে। ভার্দিমস হিস্টেক্টমিতে কি কি স্ট্রাকচার, যদি কেউ অনেক ভালো নাম্বার পায় তখন আমরা এটা জিজ্ঞেস করে থাকি। কি কি কাটা হয়? ইউট্রাস কাটবো, এর দুই পাশে টিউব কাটবো, ওভারি কাটবো। তাহলে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, দুই পাশে টিউব এবং ওভারি, বাইল্যাটারাল সালফিঙ্গো ওফোরেক্টমি। সালফিঙ্গো মানে হচ্ছে ফেলোপিয়ান টিউব, আর ওফোরেক্টমি মানে ওভারিটা কেটে ফেললাম। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিঙ্গো ওফোরেক্টমি। সাথে কি করব? আপার 1/3 অফ দ্য ভেজাইনা। আর কি করব? প্যারামেট্রিয়াম। প্যারামেট্রিয়াম কি দিয়ে তৈরি হয়? দুই পাশে কার্ডিনাল লিগামেন্ট, পিছনে ইউটারো স্যাক্রাল লিগামেন্ট এবং লিম্ফ নোড। তাহলে কি হলো? টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিঙ্গো ওফোরেক্টমি। আমি কিন্তু ওভারি রেখে আসবো না। পরীক্ষা হলে সবাই খালি বলে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, টোটালটা ইউট্রাসটা ফেলে দেবো। তাহলে বাবু তোমার ফেলোপিয়ান টিউব আর ওভারি কোথায় যাবে? তাহলে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিঙ্গো ওফোরেক্টমি এটা করতে হবে। তারপরে কি করতে হবে? প্যারামেট্রিয়ামটা কাটবো এবং মিডাল পোর্শন অফ দ্য প্যারামেট্রিয়াম কাটবো। তারপরে হচ্ছে আপার 1/3 অফ দ্য ভেজাইনা এবং লিম্ফ নোডটাকে ডিসেকশন করব। এটাই হলো আমার ট্রিটমেন্ট। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে একটা জিনিস বলা হয় যে রেডিওথেরাপি এবং সার্জারি শুধুমাত্র স্টেজ 2A পর্যন্ত করা যায়, কিন্তু রেডিওথেরাপিটা অল স্টেজে দেওয়া যায়। তাহলে রেডিওথেরাপি যদি দেওয়া যায় তাহলে স্টেজ 2A পর্যন্ত আমি কেন সার্জারি করব? করার একটাই উদ্দেশ্য হচ্ছে, অনেকগুলো উদ্দেশ্য। এক নম্বর হচ্ছে পেশেন্টের সাইকোলজিক্যাল সাপোর্ট, মানে মেন্টাল একটা গুড ফিলিংস যে আমার ডিজিজ পোর্শনটা শরীর থেকে ক্যান্সারটা রিমুভ করে দেওয়া হয়েছে। 2 নম্বর কি হচ্ছে, যখনই ক্যান্সারাস পোর্শনটা বের করে দেওয়া হবে তখন আফটার যে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি যেটাই আমরা দিচ্ছি কিনা সেটা ভালো কাজ করবে। 3 নম্বর হচ্ছে রেডিওথেরাপির একটা কমপ্লিকেশন যেটা হচ্ছে ভ্যাজানাল স্টেনোসিস, যেটা পরবর্তীতে ইন্টারকোর্সের প্রবলেম হয়ে যায়। সো এখানে স্টেনোসিসটা হচ্ছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা সার্জারি করতে পারবো ডেফিনেটলি আমি সেখানে সেই সার্জারিটাকেই প্রেফার করব। আচ্ছা,
আর কি করা যাচ্ছে, রেডিওথেরাপি। এখন সার্জারি করতে গেলে কি কি হতে পারে, সার্জারি করতে গেলে কিছু কমপ্লিকেশন হতে পারে, এটা কিন্তু জিজ্ঞেস করবেই পরীক্ষা হলে যখন তোমার কেস থাকবে। কি কি কমপ্লিকেশন হতে পারে, যে কোনো সার্জারিতে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অপারেশন, ডিউরিং অপারেশন, আফটার অপারেশন, তাই তো? ডিউরিং অপারেশন কি হচ্ছে, একটা হেমোরেজ হবে। এটাকে কি হেমোরেজ বলা হয়, এটাকে প্রাইমারি হেমোরেজ বলা হয়। এত বেশি হেমোরেজ হতে পারে যে সেখান থেকে শকেও চলে যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর কি হতে পারে, ইনজুরি হতে পারে। এখন কোথায় কোথায় ইনজুরি হবে, আমার সামনে ব্লাডার, ইউট্রাসের সামনে ব্লাডার ইনজুরি, পিছনে হচ্ছে রেকটাল ইনজুরি, দুই পাশে ইউরেটার ইনজুরি, সামনে হচ্ছে কয়েল অফ ইন্টেস্টাইনাল ইনজুরি এবং গ্রেট ভ্যাসেলস ইনজুরি। তোমরা পরীক্ষার হলে অনেক কষ্ট করে হেমোরেজ, কি হেমোরেজ, মুখ বন্ধ, এটা করা যাবে না, প্রাইমারি হেমোরেজ। ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার কি সেটা তোমাকে বলতেই হবে, সোজা হিসাব। অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বলো, সেখানেও তো তুমি একই কথাই বলবা যে হেমোরেজ হবে, তারপরে হচ্ছে পেটে তোমার হচ্ছে ব্লাডার ইনজুরি হবে, রেকটাল ইনজুরি হবে, ইউরেটার ইনজুরি, ইন্টেস্টাইনাল ইনজুরি, আর কি হবে, অনেকগুলো মোটা মোটা ভ্যাসেল থাকে, ভ্যাসেল ইনজুরি হবে। আরেকটা কথা কিন্তু বলতে ভুলে যাও, সেটা হচ্ছে অ্যানেস্থেটিক হ্যাজার্স। তোমরা মনে করো না যে অ্যানেস্থেটিস্টরা সবসময় ভালো কাজ মানে সবসময় ভালোভাবে অ্যানেস্থেসিয়া হবে, পেশেন্ট ফিট থাকবে বা ঝামেলারা হতে পারে না, এরকম কিছু না। অ্যানেস্থেটিক হ্যাজার্সও কিন্তু হতে পারে। আচ্ছা, ফলোয়িং কি হতে পারে, ফলোয়িং হচ্ছে হেমোরেজ হতে পারে। তারপরে কি হতে পারে, পেটটা ফুলে গেল, প্যারালাইটিক অ্যাবডোমিনাল ডিস্টেনশন হলো। আর কি হতে পারে, অ্যাবডোমিনাল বাউল সাউন্ড থাকলো না, প্যারালাইটিক আইলিয়াস হয়ে যেতে পারলো। আর কি হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, ইউটিআই হলো। তারপর কি হবে, ওন্ড ইনফেকশন হলো। ঠিক আছে, এই কয়টা কথা বলে যখনই তুমি হচ্ছে একটা কেসের মধ্যে তোমার এটা থাকবে যে তুমি এটা কিভাবে ম্যানেজ করবা, তুমি বলবা স্টেজ 2A, ঠিক আছে, কি ট্রিটমেন্ট করবা, ম্যাডাম আমি সার্জারিটাকে প্রেফার করছি। কেন সার্জারি প্রেফার করতেছো বলার পরে তখনই তোমাকে জিজ্ঞেস করবে সার্জারিতে কি কি কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, রেডিওথেরাপির কি সুবিধা, রেডিওথেরাপির সুবিধা হচ্ছে যে এটা অল স্টেজে দেওয়া যায়, স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 4 পর্যন্ত রেডিওথেরাপিটা দেওয়া যায়। এবং এটা হচ্ছে সার্জারির মতোই, এটার এফিকেসিটা সার্জারির মতোই। কিন্তু এটার অসুবিধা যেটা, এটা হচ্ছে তোমার একটা ওই যে কমপ্লিকেশন করে যে ভ্যাজানাল স্টেনোসিস করে, আরেকটা কমপ্লিকেশন, এটা অসুবিধা যে পিআইডি থাকলে দেওয়া যায় না, এবং রেডিওথেরাপি ইটসেলফ কিছু কমপ্লিকেশন আছে। এটা কিন্তু তোমাকে জানতে হবে যে রেডিওথেরাপি দিলে কি কি কমপ্লিকেশন হতে পারে। সোজা কথা, নশিয়া, ভমিটিং, এন্টারাইটিস, তারপরে হচ্ছে ব্লাডারে সিস্টাইটিস হতে পারে, তারপরে প্রোকটাইটিস হতে পারে, স্কিন র্যাশ হতে পারে, তারপরে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া, এগুলো জিনিস হতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভ্যাজানাল স্টেনোসিস হতে পারে। 2 নম্বর কথা, যদি ইয়াং এজে যদি কারোর রেডিয়েশন দেওয়া হয় ওভারি, তাহলে ওভারিয়ান প্রিমেচুর ওভারিয়ান ফেইলুর হয়ে যেতে পারে। কি হতে পারে, প্রিমেচুর ওভারিয়ান ফেইলুর। সো রেডিওথেরাপির এটা একটা কমপ্লিকেশন। আরেকটা কমপ্লিকেশন খুব কমন দেখা যায়, সেটা হচ্ছে ফলোয়িং রেডিওথেরাপি ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা অথবা রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে। আচ্ছা, রেডিওথেরাপি আর কি দেওয়া যায়, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপিটা আমরা দিতে পারি। নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপিটা কি অনেক সময় দেখা যায় স্টেজ 2-তে না, অপারেবল না, স্টেজ 2B চলে গেছে, তখন আমরা করি কি 3 to 4 সাইকেল হচ্ছে সিসপ্লাটিন বেস কিছু মেডিসিন দিয়ে ওটা সাইজটাকে, টিউমারের সাইজটাকে ছোট করে নিয়ে আসি। ওই ছোট করে নিয়ে আসার পরে যেটা করা হয়, দুইটা সুবিধা হয়, পরবর্তীতে আমার সার্জারি করতে সুবিধা হলো, জিনিসটা ছোট হয়ে আসলো, আমার ওটি করতে সুবিধা হলো। আর মিক্স যেটা, এটা হচ্ছে সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি, রেডিওথেরাপি ফলোড বাই সার্জারি। এগুলো হলো বেসিক কথা। এখন তোমাকে যদি তোমার সিএস সার্ভিক্সের কেস থাকে, প্রথম কোয়েশ্চেন হবে যে তোমার কজ কি। সাধারণত দেখা যায় যে সিএস সার্ভিক্সের যে সমস্ত পেশেন্ট তোমাদেরকে দেয়া হয়, সেটা হচ্ছে তার কী কী জিনিস তুমি তাকে জিজ্ঞেস করবা। 1 নম্বর হচ্ছে এইজ অফ ম্যারেজ, কত বছর বয়সে তার বিয়ে হয়েছে, তার বিয়ের বয়স, প্রথমে তার এজ, তারপর বিয়ে কত বছর বয়সে হয়েছে, প্রথম বাচ্চা কখন হয়েছে, কয়টা বাচ্চা হয়েছে,
এবং হচ্ছে তারপরে যে ঘন ঘন বাচ্চা হয়েছে কিনা, হাজবেন্ডের অকুপেশন। সাধারণত দেখা যায় যে ট্রাক ড্রাইভার অথবা হচ্ছে যারা দূরে কাজ করে তাদের একটা প্রমিসকিউটির একটা হিস্ট্রি থাকতে পারে। সো এই তাদের আবার সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এসটিডিগুলো বেশি থাকে। সো তাদের একটা এই হিস্ট্রিগুলো তোমাকে নিতে হবে, ঠিক আছে? এখন এটা হলো একটা 2 নম্বর কথা। তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থরো একটা চেক করতে হবে পেশেন্টটাকে। কীরকম থরো? যেটা জেনারেল এক্সামিনেশন করতে হবে। এছাড়া তো তুমি জানো যে ড্রাগ হিস্ট্রি আছে কিনা, স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি, তারপরে ফ্যামিলিতে কারো ফ্যামিলি হিস্ট্রি, তারপরে হচ্ছে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা তোমাকে নিতে হবে। তারপর অবস্টেট্রিক্যাল হিস্ট্রি অত ইম্পর্টেন্ট না, বাট মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা এখানে খুবই ইম্পর্টেন্ট। কি যদি বলে ইরেগুলার ব্লিডিং হয় কতদিন পর পর হয়, পোস্ট মেনোপোজাল ব্লিডিং হলে কতদিন পরে শুরু হয়েছে, তাহলে হচ্ছে এটা অন্য এছাড়া আর কোনো সমস্যা আছে কিনা। শুধু যে ক্যান্সারের জন্য যে ব্লিডিং হবে পোস্ট মেনোপজ তা কিন্তু না, অন্য অনেক কারণও কিন্তু রয়ে গেছে। আচ্ছা, তারপর তোমাকে বলবে যখন যে তুমি এটাকে যে ট্রিটমেন্ট পারপাসে ইনভেস্টিগেশন কি করবা, তুমি আগে তাকে জিজ্ঞেস করবে যে তুমি কনফার্ম হবা কিভাবে, বলবে বায়োপসি করব। বায়োপসি করার পরে কি করবা, যে আমার এই অপশন আছে সার্জারি, রেডিওথেরাপি, আমি সার্জারি করব, স্টেজ 2A হলে সার্জারি করব। বিফোর সার্জারি আমাকে কিছু বেসিক ইনভেস্টিগেশন করতে হবে। সেগুলো কি? সব অপারেশনের জন্য যেটা আমরা করি, সিবিসি, আরবিএস। তোমরা পরীক্ষার হলে যেটা করো, সিবিসিটাকে ভেঙে টোটাল কাউন্ট, ডাব্লিউবিসি, ইএসআর, নিউট্রোফিল, নো নিড, এটা করার দরকার নেই। সরাসরি বলবা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিং করব, ব্লাড সুগার দেখব, সিরাম ক্রিয়েটিনিন, এসবিএসএজি, এই 5টা টেস্ট আমাকে করতেই হবে, বেসিক টেস্ট এটা। এছাড়া কি করব, আমরা ইউরিন আরই করব। আর কি করবো, একটা আলট্রাসোনোগ্রাফি করে নিতে পারি যে অন্য কিছু আছে কিনা। এখন আমরা তো তখন বললাম যে স্টেজিং এই করে জিজ্ঞেস করে, স্টেজিংয়ে কিন্তু এখন হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই এরও রোল আছে। কিভাবে রোল আছে? সিটি স্ক্যান এবং এমআরআই কতটুকু ম্যাটাস্টেসিস হয়েছে, ইনভেশনটা কতটুকু হয়েছে, এটার সম্বন্ধে খুব ভালো একটা ধারণা দিচ্ছে। পেট স্ক্যান এগুলো আমরা করতে পারি। আচ্ছা, তারপরে কি করব, ওইগুলো কিন্তু আমি ডায়াগনোসিসের জন্য করলাম, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে হচ্ছে পেট। কিন্তু আমি অপারেশনের আগে সিবিসি, তারপরে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, এসবিএসএজি, ব্লাড গ্রুপিং আরএস টাইপিং, ব্লাড সুগারটা করে নিলাম। আর কি করব, আর হচ্ছে আমি ইউরিন আরই করে নেব, যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, চেস্ট এক্সরে করে নেব, ঠিক আছে? তারপরও আমি আমার সার্জারিতে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন টিচার তখন তোমাকে জিজ্ঞেস করবে, ধরো এই পেশেন্টে তুমি বললা যে মাল্টিপ্যারিটির জন্য হচ্ছে অনেকগুলা বাচ্চা, কয়টা, মোর দেন 3 or 4 যদি হয়ে থাকে তখন তাদের চান্স বেশি থাকে। এমন কেউ কি আছে যাদের সিএস সার্ভিক্স না হওয়ার চান্স খুব বেশি? অবশ্যই আছে। যারা নেন এবং হচ্ছে জিউস মানে আনম্যারিড যারা, তাদের কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স খুবই কম, হবেই না ধরতে গেলে, ঠিক আছে? নেক্সট যেটা হলো যে পোস্ট অপারেশনের পরে তুমি পেশেন্টের ক্যাথেটার কতদিন রাখবে, কি প্রিকশন দিবে। অ্যাজ ইউজুয়াল একটা অপারেশনের পর আমরা কি দেখি, পেশেন্টকে এনপিও রাখি, 24 আওয়ার্স এনপিও রাখি, বা বলতে পারো যে আমি আনটিল বাউল সাউন্ড আর না আসা পর্যন্ত, পেশেন্টের বাউল সাউন্ড আসবে তখন আমি তাকে ওরাল মানে মুখে খেতে দিব, বাট অ্যান্টিবায়োটিক দিব, পেইন কিলার দিব। বাট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাথেটার তুমি কতদিন রাখবে। ক্যাথেটার 7 to 10 days পর্যন্ত আমরা ক্যাথেটার রাখি। অনেকে ভার্ডিমস মনে করে যে যেহেতু এটা জটিল অপারেশন 14 দিন, তারপরে হচ্ছে 21 দিন, 3 মাসও বলে ফেলে, না, সেটা 7 to 10 days, মাত্র 7 থেকে 10 দিন পর্যন্ত এটা আমরা ক্যাথেটারটা রাখবো। ক্যাথেটারটা 7 থেকে 10 দিন রাখবো, এর বেশি আসলে দরকার পড়ে না। যতক্ষণ পর্যন্ত আমি ক্যাথেটার রাখবো ততক্ষণ পর্যন্ত আমাকে একটা অ্যান্টিবায়োটিকের কাভারেজে রাখতে হবে। সো আমি ক্যাথেটার করার সময় আমি অ্যান্টিবায়োটিকটা ওই অতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেবো। তুমি কতদিন পরে পেশেন্টকে ডিসচার্জ দেবে, আমি 7 থেকে 10 দিনের পরে ক্যাথেটার অফ করে আমি ডিসচার্জ দিতে পারি। এবং দেওয়ার সময় কি দিবে, ডিসচার্জ দেওয়ার সময় আমাকে যেটা করতে হবে, আমি তাকে রিচ ফুড খেতে দিব এবং তাকে হচ্ছে রেস্ট দিব,
ডায়েট ইমপ্রুভ ডায়েট দিব, রেস্ট দিব এবং মেডিকেশন দিব। এবং হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে তুমি তারপরে কি হলো, তারপরে আমি আর এর আগে একটা কথা হলো বলে নিতে হবে যে অবশ্যই সার্ভাইকাল ক্যান্সার যখন আমি ডিল করব, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে করতে হবে। কীরকম, আমার সাথে সার্জন থাকতে পারে, আমার সাথে হচ্ছে রেডিওলজিস্ট থাকতে হবে, আমার সাথে হচ্ছে অনকোলজিস্ট থাকতে হবে, এবং সবাই মিলে জয়েন্ট কনসালটেশনে আমি ট্রিটমেন্ট দেবো। এই কথাটা বলতেই হবে ট্রিটমেন্টের আগে। এখন আমি যদি তাহলে কি হলো, আমি পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিলাম, তাহলে এই পেশেন্টকে তুমি তার পরবর্তীতে কি করবা, এই পেশেন্টকে আমি রেডিওথেরাপি দিব। তাহলে রেডিওথেরাপি কখন শুরু করি, সাধারণত আমরা 21 দিনের থেকে রেডিওথেরাপি শুরু করি, 21 ডেজ থেকে আমরা রেডিওথেরাপি শুরু করি। এবং অবশ্যই বিফোর গেটিং রেডিওথেরাপি অবশ্যই তাকে আবার সেই বেসিক টেস্টগুলো করে নিতে হবে যে তার হেলথ স্ট্যাটাসটা কেমন, তার লিভার ফাংশনটা ঠিক আছে কিনা, তার কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা। তার মানে সিএস সার্ভিক্সের ইম্পর্টেন্ট যে কথাগুলো হলো, কার্ডিনাল সাইন জানতে হবে, এবং হচ্ছে কিভাবে ডায়াগনোসিস করা সেটা জানতে হবে, এবং স্টেজিংটা কটা স্টেজ, কোন স্টেজে তুমি কোন ট্রিটমেন্ট দিবে, সার্জারি করলে কি কি কমপ্লিকেশন হবে, সার্জারির পরে তুমি কখন ডিসচার্জ দিবে, সার্জারির পরে তুমি কতদিন ক্যাথেটার রাখবে, কখন তুমি হচ্ছে রেডিওথেরাপি শুরু করবে। আচ্ছা, এত যে কথা বললাম, রেডিওথেরাপি বারবার কেন বলতেছি, রেডিওথেরাপি বলতেছি কারণ হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা আমরা বলেই নিলাম 80 to 85% হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, এবং এই স্কোমাস সেল কার্সিনোমা ইজ মোর সেন্সিটিভ টু দ্য রেডিওথেরাপি। বাট যখন এটা অ্যাডোনা কার্সিনোমা হবে তখন কিন্তু আবার কেমোথেরাপিও কাজ করবে, ঠিক আছে। সো যখন আমরা রেডিওথেরাপি শুরু করব, তা সাধারণত আমরা সার্জারি 21 দিন পর থেকে শুরু করি, মানে হিলিংটা ভালো হওয়ার পরে, হিল করার পরে, ওনটা হেলদি হওয়ার পরে। এবং যখন এটা করব তখন অনকোলজিস্ট অবশ্যই তার কিছু বেসিক টেস্ট করবে, তারপর হচ্ছে তাকে তারপর রেসপেক্টিভ যে ট্রিটমেন্টগুলো সেগুলো কনকারেন্ট ট্রিটমেন্টগুলো দিবে। আশা করি তোমাদের কিছু কিছু সমস্যা যদি থেকে থাকে যেটা নিয়ে একটু অরিড ছিল, সিএস সার্ভিস আসলে খুব একটা কঠিন ব্যাপার পরীক্ষার হলে, আমার মনে হয় যে প্রবলেম হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে যেটা তোমরা বুঝতে পারো নাই, বুঝতে মানে কষ্ট হয়েছে, তোমরা আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে, আমি পরে একসময় এটার উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, খোদাহাফেজ।